স্বাগতম, নমস্কার। যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি, ঝড় উঠেছে ওরে ওরে, ঝড় উঠেছে ওরে এবার, ঝড়কে পেলেম সাথী। কি জানেন, আমাদের যত সাহিত্যিক রয়েছেন বাংলার, তার একেবারে শতকরা 90 থেকে 95 জন এই যে অমাবস্যা, অমাবস্যা মানেই একটা আতঙ্ক, ভূত ঘুরবে, খুন হবে, খারাপ কাজ হবে ইত্যাদি করে একটা প্যানিক তৈরি করে দিয়েছে। প্যানিক তৈরি করে দেওয়ার ফলটা কি হয়েছে, যারা পাঠক, যারা ছোটবেলা থেকে ছোট শিশু সাহিত্য থেকে শুরু করে পরবর্তী অধ্যায় বা টিনেমাতে ইত্যাদি, এই অন্ধকার, গাঢ় অন্ধকার এবং অমাবস্যার সম্বন্ধে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু শুরুতে যেটা বললাম, যেতে যেতে একলা পথে, এটা রবি ঠাকুরের। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন, মানে ব্রাহ্মণ থেকে ব্রাহ্ম হয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ সম্ভবত ব্যতিক্রমী সাহিত্যিক বা কবি, যিনি অমাবস্যার বিউটিটাকে তুলে ধরেছিলেন এবং অমাবস্যার যে একটা নিজস্ব দিক রয়েছে সেটাকে তুলে ধরেছিলেন। তাহলে কি দাঁড়ালো, যে একদল সাহিত্যিক বললেন অমাবস্যা মানে ভয়ঙ্কর, খারাপ, ভূতফুত ইত্যাদি, আর রবি ঠাকুর বললেন, মানে ওজনে তো রবি ঠাকুর একদিকে থাকলে বাকিরা তো ডাউনে চলে যাবেই। রবি ঠাকুর বললেন যে অমাবস্যার বিউটি আছে, চমৎকারিত্ব আছে। তো সেই আসন্ন যে অমাবস্যা, সেটা তো ভয়ঙ্কর ভালো। ভালো মানে কি জানেন, মানে এই যে আমার এখান থেকে ভবিষ্যৎবাণীর যে কথাগুলো আমার বন্ধু দেবাচার্য বলেন, সেগুলো মানে আমি দেখেছি উনি ক্যালকুলেশনের জায়গাটা একটা অমাবস্যাকে ফিক্স করে, হয় না অঙ্ক করতে গেলে এক্স ধরে করতে হয় বা ওয়াই ধরে করতে হয়, তেমন উনি অমাবস্যাটাকে ধরে, সেন্টার পয়েন্টে অমাবস্যাটাকে ধরে উনি অঙ্কটা কষেন, চারিদিকে অঙ্ক কষে ভবিষ্যৎবাণী বলেন। তাতে প্লেন দুর্ঘটনা বলুন, মানুষের মৃত্যু বলুন, ঝড় যুদ্ধ বলুন, বা একটার পর একটা অঘটন বলুন, সেগুলো হয়েছে। তার কারণটা হচ্ছে তিনি মনে করেন যে এই একটি দিন বা এই একটি সময় যেটা আমাকে অঙ্ক করতে সাহায্য করবে। কি চমৎকার ব্যাপার, চিন্তা করুন তো, কি হবে আসন্ন অমাবস্যায় ভালো এবং মন্দ। ভালোটাই ধরবই উনি, আমি জানি, কিন্তু মন্দটাও বলতে হবে তাকে, কারণ তার উপর ভরসা করেছি। আমাদের পক্ষে আসন্ন অমাবস্যায় তারাপীঠ যাওয়া সম্ভব না, তাকে বকলমা দেওয়া হয়েছে, আমি তো দিয়েছি, আপনারা কি দিয়েছেন আপনারা বলবেন। তিনি আমাদের প্রিয় দেবাচার্যজি, নমস্কার। একদম, সবাইকে নমস্কার, শুভ সকাল। স্পেশালি ভারতবর্ষ এবং এখানে কি বলবো, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন এবং তাদের মধ্যে আমাদের ধর্ম অনুযায়ী আমরা এই অমাবস্যাটাকে, আরও কয়েকটা রিলিজিয়ন আছে যারা মানেন, কিন্তু প্রত্যেকের নাম করাটা আমার মনে হয় এই মুহূর্তে ঠিক হবে না। কিন্তু তা সত্ত্বেও বলি যে আমাদের যে ধর্মটা আছে, এই ধর্মটা প্রাধান্য দেয় অমাবস্যাটাকে। এই অমাবস্যাটাতে দেখুন, যারা খারাপ করে কাজ করে তাদের নিয়ে আলোচনা করে আমার এখানে, পূর্ণিমাতেও খারাপ করতে পারে, স্পেশালি কম হয়। আচ্ছা, এবং সেই আলোচনাটা করে আমার মনে হয় যে লাভ খুব কম। আমার মনে হয় ভালোটা নিয়ে আলোচনা করা অনেক বেটার। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা তিথিতে যে পুজোটা হয়, অশুভ শক্তিকে হরণ করে শুভ শক্তির আগমন এবং জয় করানো, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে অশুভ শক্তির যে কী বলে ঊর্জা থাকে, সেইটাকে সরিয়ে দিয়ে শুভ শক্তির ঊর্জা এবং নতুন ফলের যে ব্যাপারগুলো থাকে, আম, লিচু, কাঁঠাল, প্রতিটা জিনিসের, সেগুলো দিয়ে না মাকে স্বয়ম্বরে পুজো করা হয়েছিল। এবং মায়ের বিভিন্ন জায়গায় ভদ্রকালী, কোথাও ভদ্রকালী, কোথাও শ্মশানকালী, কোথাও দক্ষিণাকালী, কোথাও তারামা, এই হিসেবে যে পুজোটা করা হয়, সেই পুজোটার একটা পার্ট। এবং সেক্ষেত্রে মনে হয় যে, মনে করা হয় আমাদের লাইফে যে নেগেটিভ ঊর্জাগুলো রয়েছে, সেগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা পজিটিভের মুখ দেখতে পাবো না, বা কোনো কারণে আমরা সেই জায়গা অবধি পৌঁছতে পারবো না। নেগেটিভ ঊর্জাগুলো কি, গ্রহগুলো যদি কোনো কারণে আমাদের লাইফে সঠিকভাবে না থাকে, বা আমাদের জন্মের সময়টা যদি কোনো কারণে তিথি অনুযায়ী ডিস্টার্ব হয়, আপনি দেখবেন সেই ব্যক্তিকে বা সেই জাতককে খুব ছোটোবেলা থেকে স্ট্রাগলের মুখোমুখি হতে হচ্ছে। যে জিনিসটা ও প্রচুর পরিশ্রম করছে, সেটা মুখের কাছে এসেও যেন কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা বলি না যে কেউ নাম ধরে ডাকলো, খাবারটা কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, ঠিক তেমনি। এবং এক্সপেক্টেড রেজাল্ট যেগুলো হওয়া উচিত, সেগুলো না পাওয়া। তো এবারে বিভিন্ন রকমের গ্রহদোষ থাকতে পারে।
আমার মনে হয় এই গ্রহদোষগুলো নিয়ে আমি আগেও আলোচনা করেছি, গতকালকেও অনর্দোষ নিয়ে আলোচনা করেছি। তো এই যে বিভিন্ন ধরনের যে দোষগুলো রয়েছে, এই দোষগুলো যতক্ষণ থাকবে না লাইফে, স্মুথ রাস্তাতে আমি হাঁটতে হাঁটতে যদি স্লিপ খেয়ে পড়ে যাই লোকে হাসবে, কিন্তু যদি রাস্তাটা খারাপ হয় সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে আমার ভাগ্য খারাপ, আমি কন্টিনিউয়াসলি প্রবলেমে পড়েছি, লোকে দেখে হ্যাবিচুয়েট হয়ে গেছে। আর যদি আমি ভালো অবস্থায় আছি সেখান থেকে হঠাৎ করে ডাউন হয়ে যাওয়া বা স্মুথ রাস্তাটাতে ওঠার পর থেকে শুধুমাত্র হোঁচটি খাচ্ছি, লাইফ আর এগোতে পারছি না, একটা জায়গার পর আর এগোতে পারিনি। যেখানে হয়তো আমার 500 পা যাওয়ার কথা ছিল সেখানে আমি 50 পা গেছি। তো সেই জায়গা থেকে মানে আমার হয়তো এই মুহূর্তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে থাকা উচিত ছিল, কিন্তু আমি এই মুহূর্তে 9 কমপ্লিট করছি। মাঝখানে অনেকগুলো সময় চলে গেছে, বছর নষ্ট হয়েছে। খুব ছোটোবেলায় আমার বাবা অথবা মাকে হারাতে হয়েছে, তাদের ভালোবাসা কি, তাদের স্নেহ কি, মমতা কি, সেই জায়গাটা থেকে আমি বঞ্চিত। আমরা বলি না দারিদ্র্য যোগ কি শুধুমাত্র অর্থনৈতিক কারণেই আসে? অর্থ বহু মানুষের কম আছে, অনেক মানুষের নেই, অনেক মানুষের কী বলবো জাস্ট দিনে না দিন খাওয়া মানুষ ভারতবর্ষের বুকে প্রচুর। তো সেই জায়গা থেকে আপনি যদি খেয়াল করেন তাদের মুখে হাসি আছে, তারা হয়তো অনেকে সুখে আছে, কিন্তু আলটিমেটলি দারিদ্র্য যোগ যদি আমার মনে হয় সম্পর্কজনিত কারণে। একটা 3 বছরের বাচ্চার বাবা চলে যাওয়া বা লাইফ থেকে মুছে যাওয়া বা ওনার যে কোনো কারণে মৃত্যু হয়ে যাওয়া বা মায়ের, তো সেই জায়গা থেকে বাচ্চাটা যে সারা জীবনের জন্য বাবা স্নেহ বা মায়ের মমতা কি সেই জিনিসগুলো যে হারালো, এটা আমার মনে হয় দারিদ্র্য যোগের থেকে কোনো অংশে এর থেকে বড় দারিদ্রতা পৃথিবীতে কিছু হতে পারে না। তো এই যে এই ধরনের যে সমস্যাগুলো থাকে না, আমি সবসময় একটা কথা বলি, দেখবেন যে নবজাতকের যখনই জন্ম হবে না, চেষ্টা করবেন মাস 3-4 মধ্যে বা 5 মাসের মধ্যে চেষ্টা করবেন সেই জাতকের যেন অবশ্যই নবগ্রহের যে পুজোটা আছে সেটা দিয়ে দেবেন। দিলে কী হবে, 5 বছর অবধি আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে ওর লাইফে অ্যাটলিস্ট এটা চলতে থাকবে। ও তো ভালো, কত বছর বয়সে দেবে? মানে 5 বছর অবধি চলতে থাকবে, আবার 5 বছর বয়সে গিয়ে করেন। আচ্ছা, মানে প্রথমে জন্মের পর করবেন? হ্যাঁ, জন্মের পর করেন, তাতে কি হবে বাবা মা বোথ সাইড, মানে নবগ্রহ মানে ওর গ্রহগুলো তো বাবা মা পরিবার কেন্দ্রিক প্রতিটা জায়গায়, কারণ ওইটুকুনি বাচ্চা তো বাকি আর কিছু হতে পারে না, অর্থনৈতিক টেনশন তো থাকবে না। তো এই জায়গাগুলো আমার মনে হয় একটু আমাদের ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। শুধুমাত্র গ্রহ নিয়ে আলোচনা করে গেলাম, মাঙ্গলিকে নিয়ে আলোচনা করলাম, কাল সর্ব 12টা দোষ আলোচনা করলাম, এটা জ্যোতিষীয় বিষয় না। নিজের ইষ্ট দেবতা, আমি বলি না আধ্যাত্মিকতা ছাড়া জ্যোতিষ কখনো সম্পূর্ণ নয়, এটা একটা বড় পার্ট। আর তারপরে মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যে ফলোয়ারিনী অমাবস্যাটা, এই অমাবস্যাটা আজ থেকে না, ধরুন লাস্ট 17 বছর বা 18 বছর ধরে আমি একটা জিনিস ভালো মতো খেয়াল করেছি যে কিছু হোক বা না হোক, সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে যারা করেছেন তাদের না পরের বার আর বলতে হয় না, অটোমেটিক্যালি তারা আবার দাদা অমাবস্যাটা জ্যৈষ্ঠ মাসে ছিল তো, অথবা মে মাসে ছিল তো, আমি কিন্তু এই ডেটে আসবো, আমার নামটা আগে থেকে লিখে রাখবেন। তো অটোমেটিক্যালি আমার লাইফে যাদেরকে আমি পেয়েছি তাদের মধ্যে যদি আমি বলি 50 জনের মধ্যে অ্যাটলিস্ট 35 জন সবসময় রেডি থাকেন যে আমাকে যেন ওই অমাবস্যাটা হারাতে না হয়। ওই অমাবস্যাটা হারানো মানে আমার লাইফ থেকে অনেকটা কিছু সময় সরে যাওয়া। তো এই জিনিসগুলো আমাদেরকে আমার মনে হয় যে লাইফে এগিয়ে নিয়ে যেতে পারে, জটিলতাগুলো থেকে মুক্তি দিতে পারে। তো সেই জায়গাটাকে কাজে লাগান এবং প্রত্যেককে বলবো, মানে আগের অমাবস্যা থেকেই বলছি যে আগের অমাবস্যাটা চলে গেছে, ফলোয়ারিনী থেকে 3খানা অমাবস্যা পালন করুন, নিজের ঊর্জাটাকে জাগরণ করুন এবং দূরদর্শিতা যে জিনিসটা আমরা বলি না সেটাকে বাড়ানোর চেষ্টা করুন। তার মানে আপনি বলছেন যেটা যে আমাদের জ্যৈষ্ঠ মাসে যে অমাবস্যা আসছে এই সামনের মাসে, এখন তো বৈশাখ 16 তারিখ, 16 তারিখ শনিবার, এর থেকে ভালো কি কম্বিনেশন? ভোর 5টা 11 অমাবস্যা লাগছে, হ্যাঁ, সারাদিন অমাবস্যা থাকছে, রাত্রিবেলা। মানে এটা তো একটা রেয়ার ব্যাপার হয়েছে না, শনিবার এবং ফলোয়ারিনী অমাবস্যা শনিবার খুব রেয়ার। তার মানে আপনি বলতে চাইছেন যেটা বা আমাদের যেটা মনে হতে পারে আমাদের মতো আনাড়ি লোকের, যেটা আমাদের কাছে একটা মানে সাংঘাতিক দিন আসছে, এটাকে আমাদের গ্রহণ করতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, যেমন আমাদের কৌশিকী অমাবস্যাটা আছে, কৌশিকী অমাবস্যাটা নর্মালি আপনি দেখেছেন যে কোনো একটা পড়ুক না কেন মোটামুটি তারাপীঠে 15 লাখ লোকের ভিড় আছেই, হ্যাঁ মিনিমাম 15 লাখ, হ্যাঁ মিনিমাম। আমি হয়তো কম বললাম, বেশি বলিনি, হয়তো কম বললাম। এত লোকের ভিড় আছে, লোকে দেখবেন রাস্তার ধারে যে ডিভাইডারগুলো আছে তার মধ্যে প্লাস্টিক পেতে শুয়ে রয়েছে। হোটেলগুলোতে জায়গা থাকে না, প্রতিটা হোটেল 1 মাস আগে থেকে বুকিং হয়ে যায়। তো এই অমাবস্যাগুলো যদি কোনো কারণে শনিবার পড়ে না,
তো আপনি দেখবেন যে ওই কৌশিকী অমাবস্যাটাই হয়তো আমি যেটা 15 লাখ বলছি সেটা তো 25 লাখ 30 লাখে পৌঁছে যাওয়াটা বড় ব্যাপার না। প্রত্যেকটা মানুষ জানে যে সেদিনকে কী কী করা সম্ভব, হ্যাঁ হ্যাঁ কী কী করা সম্ভব গভীর রাত অবধি। এবং স্পেশালি বীরভূমের যে মানে তারাপীঠে যে পুলিশের তারাপীঠ যে পুলিশ স্টেশন আছে তারাও যথেষ্ট সহযোগিতা করেন এবং অস্বীকার করা তো উচিত, হ্যাঁ অস্বীকার করার বিন্দুমাত্র জায়গা নেই। গভীর রাত অবধি ধরুন আমরা কোনো কারণে অমাবস্যা লেটে পড়েছি বা আমাদের বসতে অনেক কাজ থাকে গুছিয়ে গেছি, যখন আমরা বসি তখনও পর্যন্ত ধরুন রাত 12টা বাজে বা 12:30 বাজে আমি দেখেছি পুলিশ এসে দাঁড়িয়ে থাকতে যতক্ষণ না আমার কাজ কমপ্লিট হয়েছে। তো এই যে সাপোর্ট বাই সিকিউরিটিটা, এটা আমি জানি না আদার স্টেটে গিয়ে আমি পাবো কিনা, কিন্তু আমি তো বীরভূম মানে তারাপীঠে গিয়ে আমি জিনিসটা পাই। তো এটা হয়তো আমার কপাল। এটা আমি অতক্ষণ দেরি করেছি, পুলিশ এসেছে দাঁড়িয়ে রয়েছে, দুটো সিভিককে দাঁড় করিয়ে দিয়ে গেছে দরকার হলে, তো করেছে বারবার একবার না বহুবার আমি দেখেছি। এবারেও আমার কাজ করতে অনেক লেট হয়েছে, আমাকে এসে বলো স্যার আমরা কি থাকবো, আমার প্রায় কম লেট বলে ওকে তাহলে বেরিয়ে যাচ্ছি। তো 12টার কাছাকাছি প্রায় হতে চলছিল, 12:45 কাছাকাছি। তো এদের মধ্যে সেই জায়গাটাও রয়েছে, এদের হেল্প যদি না থাকতো আমার মনে হয় আমরা অত স্মুথলি কোনো কাজ ওখানে গিয়ে করতে পারতাম না। না আমি চলে আসি আবার মানে আমাদের ফলোয়ারিনী। একদম ফলোয়ারিনী আপনি গতকালের অনুষ্ঠানে বলেইছেন যে ফল পাওয়ার জন্য ফলোয়ারিনী একদম অশুভ ফলটাকে হরণ করে শুভ ফল পাওয়ার কাজে মানে সেই পুজোতে ফল দিয়ে পুজো করতে হবে, একদম। আজকেও সেটা রিপিট করলে। এবার অশুভ ব্যাপারটাকে ধরি, তার থেকে আপনি কনভার্ট করবেন শুভতে, কারণ আপনার সেটা কাজ। আপনি অশুভ জিনিসকে শুভতে পরিণত করবার মাস্টারম্যান। যে ধরনেরই গ্রহদোষ থাকুক না কেন, যদি মনে করেন যে আমার লাইফে কিছু একটা ছোট বীজ যোগ আছে বা কোনো একটা গ্রহদোষ রয়েছে বা আমার নবগ্রহ শান্তির দরকার আছে, তো এই অমাবস্যাটাকে কাজে লাগান। যাদের মনে হয় যে বাস্তু রিলেটেড কিছু ইস্যু আছে বা যাদের বাড়িতে কোনো বাচ্চা বলুন বয়স্ক লোক বলুন কন্টিনিউয়াসলি অসুস্থ হচ্ছেন, তাদের ক্ষেত্রে বলতে পারি যে এই অমাবস্যাটা থেকে ভালো কিছু হতে পারে না। অনেকে ভাবতে পারেন যে আমার হয়তো সন্তানের বিয়ে হচ্ছে না, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রেও আপনার মনোবাসনা জানাতে পারেন। যে অশুভ শক্তিটা যে সেটাকে হরণ করে শুভ ফল দেওয়াটাই তো ফলোয়ারিনীর কাজ না। তো আমার বিশ্বাস যে মনোবাসনা যদি একদম কানেক্টেড হয় না ওনার সাথে, অটোমেটিক্যালি ফল দেখবেন বাড়িতে বসে পাচ্ছেন। এবার অশুভ দিকটা আমি বলি, যেটা আমাদের প্রত্যেকের জীবনে অশুভ সময় আসে, একদম কারুর ভয়ঙ্কর খারাপ সময় আসে একদম। এবার ধরুন ব্যবসা বাণিজ্য করছে কি, ছাত্র পরীক্ষা দিচ্ছে, সিবিএসসির রেজাল্ট বেরিয়ে গেল, এমন নেক রেজাল্ট হয়েছে দাদা, মানে একজন 99 পেয়েছে, একজন 98 পেয়েছে, 5জন 99 পেয়েছে, এই গোছের। ফলে এদের পক্ষে ক্লাসিফাই করে পরবর্তী অধ্যায়ে ভালো স্কুলে ভর্তি হওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটা মানে সমস্যা সংকুল ব্যাপার একদম। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমার চাকরির ক্ষেত্র, এখন আমি কিছু বলছি না, মার্কেট খারাপ, এই মার্কেটের সময় চাকরি চলে যাচ্ছে অনেকে, তো সেই সময় আমি ডিমান্ড করতে পারি না যে আমার চাকরিটা ভালো হোক বা আমার অর্থনৈতিক সাফল্য আসুক না, কিন্তু আমি দেবাচার্যর কাছে একদম, কিন্তু দেবাচার্যর কাছে এসে মানুষ উপকৃত হচ্ছে, তার কাছে পলিসি ম্যাটার আছে। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে ব্যবসার জায়গা, এই অক্ষয় তৃতীয়া গেল, পয়লা বৈশাখ গেল, যতই যাই যাক প্রত্যেক বছর পুজো করছি, এ করছি সে করছি, কিন্তু ব্যবসাটা গত 2-1 বছর ধরে খুব খারাপ যাচ্ছে। তো এই যে প্যারামিটারগুলো, এগুলো তো অশুভ লক্ষণ, আত্মতুষ্টি। এবং সব থেকে বড় কথা হচ্ছে বাস্তুজনিত ব্যাপার। আমার ব্যাপারটাই তো আমি বাস্তু গোড়ার থেকেই ভুল একটা জায়গায় করে রেখে দিয়েছি। এবার সে বলবে যে না আমি তো কোভিডের সময় খুব লাভ করেছিলাম। আরে কোভিডের সময় লাভ করেছিলেন, পরে করছেন না কেন? মানে কন্টিনিউয়াস প্রসেস তো থাকা উচিত একটা, তাই না? তো ফলে এই যে অশুভ জিনিসগুলো, এই অশুভ জিনিসগুলোর হাত থেকে আমাদের শুভ দিকে নিয়ে যাওয়ার দায় এবং দায়িত্ব আমি মনে করি যে ইউ আর দ্য আইডিয়াল মোস্ট ক্যারেক্টার। এবং আজকে আপনাকে ভীষণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ উইথ ইউর দিস পাঞ্জাবি, মানে টিভিতে আবার ঝকঝক করছে, পাশে মানে বকেশ্বর মনে হচ্ছে আমাদের। যাই হোক, একদম না, একদম না। মেন ব্যাপার হচ্ছে কি, আমরা অনেক সময় ভাবি যে আমাদের জন্মছক খুব ভালো, আমরা লাইফে স্মুথলি এগিয়ে যেতে পারবো, কিন্তু দেখা যায় যে জন্মের পর থেকে কিছু না কিছু প্রতিবন্ধকতা, প্রবলেম, বাবার জবলেস হয়ে যাওয়া বা
যেরকম স্কুলে আমার পড়ার কথা ছিল সেরকম স্কুলে যেতে না পারা, আমরা একবারও ভাবি না যে আমার জন্মছকটা এত ভালো কিন্তু আলটিমেট আমি এগোতে পারছি না কেন লাইফে। জন্মছক যতই ভালো হোক না কেন, বিংশোত্তরী দশা যদি কোনো কারণে খারাপ থাকে, আপনার লাইফে প্রাপ্তি খারাপ, নাম্বার ওয়ান। এবার দেখা গেল বিংশোত্তরী দশাও আপনার লাইফে ভালো আছে, জন্মছকও আপনার লাইফে ভালো আছে, যে জায়গাটার মধ্যে আপনি থাকছেন চৌহদ্দি, সেটা সিস্টেমেটিক নেই, তার যে হরস্কোপ হবে সেটা খারাপ। তাহলে আপনি সেখানে ভালো কি করে থাকবেন? ফার্স্ট কাজ হচ্ছে যে বাস্তুটা যদি ঠিক থাকে তাহলে আপনি ঠিক থাকবেন। বাস্তু যদি কোনো কারণে একটু নড়বড়ে হয়, সেই বাড়িতে ফার্স্ট হচ্ছে কি বলবো, অর্থনৈতিক ইকোনমিক্যাল ক্রাইসিস বলতে পারি। সেকেন্ড হচ্ছে হসপিটালাইজড, মানে হসপিটালে আসা যাওয়াটা যেন সেই বাড়িতে লেগে রয়েছে। থার্ড হচ্ছে অশান্তির জের যেটা হয়, সেটা আমরা বলি না যে গলার আওয়াজ ঘরের মধ্যে থাকাটাই বেটার, সেটা দরজার বাইরে বেরিয়ে যাওয়া। তো এই তিনটে জিনিস আপনি পাবেনই পাবেন বাস্তু খারাপ হলে। এবার বাস্তুটাকে ঠিক করতে গেলে রিনোভেশন বা যে জিনিসগুলো আছে নতুন করে তৈরি করা, রিনোভেট করা, তো সেইগুলোর থেকেও কিন্তু এটা টু মাচ কস্টলি আমার কাছে মনে হয়। আমি একটা জায়গায় পায়খানা বাথরুম করেছি, সেটা ভেঙে আমাকে যদি এখন স্থানান্তর করতে হয়, তো সেই জায়গাগুলো আমার কাছে মানে প্রচণ্ড কি বলবো তার থেকে অনেক সহজ উপায় আছে, অনেক সহজ উপায় আছে, যে উপায়গুলোতে আমি বাস্তুটাকে ব্যালেন্স করতে পারি। আমি আপনাকে বলবো না আপনি 100% ফল পাবেন, আমি আপনাকে 70% ফল পাবেন। আরে মন্দের ভালো তো 70% খারাপ না দাদা, মানে ভালো বলছি তো একদম। যে আমি একটা ওয়ার্ডস কন্ডিশন ছিলাম, আমি ভালো আছি, দারুণ ভালোর দরকার নেই, আমার ভালো থাকলেই হলো। আগে বেঙ্গলি মিডিয়ামে 75% স্টার হতো, হ্যাঁ, তো 70% আপনি ভালো থাকবেন সেই বিশ্বাসটা আপনি রাখতে পারেন। এবং দেবাচার্য আজ অব্দি কখনো টিভিতে বসে কাউকে কি বলবো ভুল বার্তা দেওয়া বা ভুল পথে চালনা করা কখনো করেননি, আজকেও করবেন না। যে জিনিসগুলো বলছি সেগুলোকে কাজে লাগান, আমার মনে হয় যে আগামী দিন আপনাদের পক্ষে অনেক বেটার আসতে পারে। এবং আমরা কেউ কখনো সমস্যা চাই না, কিন্তু অটোমেটিক্যালি সমস্যাগুলো আমাদের লাইফে চলে আসে। সেই জায়গা থেকে যদি আমাকে ভালো থাকতে হয়, আমার মনে হয় এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো না আমি সারা বছর ধরে করতে পারি। এবং ভালো থাকার ইচ্ছে, জীবনে বড় হওয়ার ইচ্ছে যেমন থাকে, সাকসেস পাওয়ার ইচ্ছে যেমন থাকে মানুষের মধ্যে, আমার মনে হয় ভালো থাকার ইচ্ছেটাও কিন্তু এই চৌহদ্দির মধ্যেই রয়েছে। সেক্ষেত্রে যদি কোনো কারণে সমস্যা থাকে, বাড়িতে অ্যাটাচ পায়খানা বাথরুম, ডাইনিং টেবিল স্টেট, সোজাসুজি বাথরুমে টয়লেটের দরজাটা, আর দরজাটা সারাদিন খোলা থাকছে, সেই বাড়ির কোনো লোক অ্যাটলিস্ট পেটের দিক থেকে ভালো থাকবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কোনো কথা বললে ঝেঁঝি দিয়ে যে উত্তর দেওয়া বা রেগে গিয়ে উত্তর দেওয়া, সেটা দেবে। এবং তৃতীয় জায়গাটা হচ্ছে অর্থনাশ, অহেতুক অর্থনাশ, পয়সার নামে পয়সা বেরিয়ে। হ্যাঁ, আজকে মাইক্রোওভেন খারাপ হচ্ছে, কালকে ফ্রিজ খারাপ হচ্ছে, তারপরের দিনকে টিভি খারাপ হচ্ছে, এসি খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরের দিনকে ছেলে মেয়ের পড়াশোনার জন্য এত টাকা দিতে হচ্ছে, তো কন্টিনিউসলি লেগে রয়েছে। এবং এটার সঙ্গে যেটা বাস্তবিকই আমি মেলাবো, মানে মেলাতে বাধ্য, যেটা দেখুন, একটা বাড়ি হয়ে গেছে বাস্তু খারাপ, সব প্রমাণিত, সব টপ বাস্তুবিদরা বলে, এখন সবাই বড় বড় বাস্তুবিদ হয়ে গেছে, জানেন তো, এখন প্রচুর বাস্তুবিদ। হ্যাঁ, আপনি এমনি দেখবেন যে বাস্তু সম্বন্ধে এক্সপার্ট, আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাস তো আমার কাছে একদম। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে যে আমি যার কাছে যাব, হি মাস্ট বি এ প্রফেশনাল ক্যারেক্টার, পেশাদার। সে বলবে যে ঠিক আছে আমি ব্যবস্থা করি, যেটা আপনি এইমাত্র বললেন যে আপনার পক্ষে পসিবল না যে একটা বাথরুম ভেঙে আর একটা বাথরুম তৈরি করা, কোনো মানুষের পক্ষে সম্ভব তো না। তার দরকার একদম। আমার টোটাল বাড়ির মানে ধরে নিচ্ছি আমি পশ্চিম দিক থেকে সমস্ত পাইপগুলো বেরিয়ে গেছে, সেগুলো দিয়ে জলও বেরোচ্ছে, টয়লেটের জিনিসপত্র বেরোচ্ছে, বেরিয়ে নর্দমায় গিয়ে ডাইরেক্ট পৌঁছাচ্ছে। একদম। এবার আমি সেখান থেকে যদি ঠিক উল্টো দিকে নিয়ে যাই, তাহলে আমি তার আউটলেটটা পাবো কোত্থেকে? বিরাট খরচ। আর আমার বাড়ি যদি ফ্ল্যাট বাড়ি হয়ে থাকে, তা বাকিরা মানবেই বা কেন? প্রমোটার সেটাকে পারমিটই করবে না। তো তাহলে কি আমার কোনো সলিউশন নেই? সলিউশন তো আছে, দেবাচার্য আছেন,
তো এই যে জায়গাগুলো বাস্তুজনিত, আমি শুধু বাথরুম নিয়ে বলছি না, আপনি আরো অনেকগুলো কথা না বলেছেন। না, রান্নাঘর উল্টো দিকে থাকলে রান্নাঘর, ডিস্টার্ব কিভাবে খেতে খাওয়া হবে, কাপেলদের শোয়ার রুম, মানে বাড়ির যে বয়স্ক মানুষ তারাও স্বামী স্ত্রী যে ঘরটাতে শোবেন সেটাও যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, বা ছেলে বৌমা যে ঘরটাতে শোবে দেখবেন সেই ঘরটাতে যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে, অটোমেটিক্যালি 3 দিন বা 4 দিন বা 5 দিন যদি ডিস্টার্ব থাকে, নতুন বাড়িতে ঢুকেছেন, তারপরে দেখবেন বৌমা এবং ছেলের সম্পর্কটা ওই ক্রমশই খারাপ হচ্ছে, মানে দুজনের সাথে দুজন না সামনাসামনি হচ্ছে না, ফেস টু ফেস করছে না, কথা বলছে না, কোথাও না কোথাও দুজনের মধ্যে একটা ইগোর লড়াই চলছে, কিছু না কিছু চলছে, এবং তারপরে কিছুদিন পর বাপের বাড়িতে আর আসতে চাইছে না। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমার ছেলে বা আমার মেয়ে দেখা গেল 18 বছর বয়স অব্দি সাংঘাতিক ডিসিপ্লিন, মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছে, হায়ার সেকেন্ডারিতেও ভালো রেজাল্ট করেছে, 18 বছরেই হায়ার সেকেন্ডারি পাস করে। তারপরে থেকে মেয়েটা বা ছেলেটা বিগড়ে গেল মানে অভদ্র ব্যবহার, খাবার টাইমে খাচ্ছে না, পড়াশোনাটা ডকে উঠছে। আমরা সাধারণত কি বলি, যেটা অন্যায় বলি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে খারাপ হচ্ছে। আরে বন্ধু বান্ধবগুলোকে খারাপ করেছে কে, সেটা তো দেখতে হবে। বলা হবে যে বন্ধু বান্ধব হচ্ছে কি এদের এ নামক বস্তুদের জন্য খারাপ হচ্ছে, আর একে খারাপ করেছে তো বি কে খারাপ করেছে সি, ওইভাবে ক্যালকুলেট। আপনার মেয়ে বা আপনার ছেলে খারাপ হচ্ছে, ওটার দিকে নজর দিন, ওকে আগে সাকসেসফুলি বের করে আনুন। আপনার মেয়ের যদি পেটের গন্ডগোল হয়, স্কুলের জল খারাপ বলে আপনি লাফিয়ে তোলা, আপনি আপনার মেয়ের পেটটাকে ঠিক করুন বা ছেলের পেটটাকে ঠিক করুন, কথার কথা। তো এই ব্যক্তি বিশেষকে আপনি যেভাবে নার্চার করেন বা তার ভাগ্যটা যেভাবে তৈরি করেন বা তাকে কাউন্সিলিং করে যেভাবে বোঝান, আপনি এত সফট, মানে অদ্ভুত মিষ্টি ভাষী। এরা অনেকে জানেন না যে আমরা যখন আড্ডা মারি তখন এত মজাদার কথা বলেন, আমরা হাসতে হাসতে, হ্যাঁ ওই ক্যারেক্টারটা ওনারা জানেন না। যারা যারা আপনার কাছে চেম্বারে এসছেন তারা ডেফিনেটলি জানেন যে আরে মানুষটা ভীষণ ভালো, দারুণ ভালো। তো সেখানে আপনার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কি প্রথম হরস্কোপিক বিচার, এবং হরস্কোপিক বিচার ডাক্তারের মতন আপনাকে করে তাকে ওষুধও দিতে হবে, প্রতিকারও দিতে হবে, প্রতিকার ছাড়া। দ্বিতীয় কাজটা যেটা, অ্যাজ এ গুড ম্যান তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে ডেকে বোঝাতে হবে। দুটো কম্বিনেশনে আপনি সাকসেসফুল হবেন। কি মনে করেন, কেন কাউন্সিলিংটা করেন? না, প্রথম কথা হচ্ছে যে আমি অবশ্যই আপনার কথাতে 100% সহমত প্রকাশ করব। পরকে দোষ দিয়ে লাভ নেই, আগে ঘরকে দোষ দিতে হবে। পরকে ঠিক করার দায়িত্ব আমার নয়, ঘরকে ঠিক করার দায়িত্ব অবশ্যই আমার। ছেলে মেয়ে যদি বিগড়ে যায় বা সেই যে বয়সটাতে বলছে খুব অ্যারোগেন্ট হয়ে যাওয়া, তো সেই জায়গাতে আমার মনে হয় যে তার হরোস্কোপ এবং তার বাস্তব দুটোই না বড় একটা এফেক্ট ফেলে। প্রথম কথা হচ্ছে হরোস্কোপে দেখা গেল যে তার 7.5 চলছে, তখন আমরা বলি যে তোর জীবনে রাহুল, তোর জীবনে প্রীতমই সব থেকে বড় শনি, যে কারণে তুই নেশাগ্রস্ত হচ্ছিস, তুই এখন নতুনভাবে নেশা করা শিখছিস, এইসব কথা বলছি। হয়তো আপনার ছেলেও তাকে গিয়ে শিখিয়েছে খানিকটা, এটাও একটা পার্ট। কিন্তু আমরা বাইরের জায়গাটাতে এত বেশি গুরুত্ব দিয়ে থাকি না, আমরা ভাবি যে আমার ছেলে তো ভালোই ছিল, খারাপ না। তো তার যে জন্মের সময়টা এই মুহূর্তে ডিস্টার্ব চলছে, সেটাকে আমার মনে হয় কাজে লাগানো দরকার, সেই জায়গা থেকে তাকে বের করে নিয়ে আসাটা দরকার। অনেকে ভাবেন যে রাতারাতি হয়ে যাবে, আমার মনে হয় রাতারাতি পৃথিবীতে কিচ্ছু হয় না। একমাত্র ভগবান যদি চান সেটা হচ্ছে ভাগ্য খোলা, সেটা একমাত্র ওনার হাতে আছে। এছাড়া আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো কারণে কি বলবো মিরাকেল ঘটানোর মতো কিছু শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী যে এই যুগে অ্যাটলিস্ট আমরা কেউ কখনো মিরাকেল কিছু ঘটনা ঘটাতে পারবো না। কিন্তু মিরাকেল ঘটে। মিরাকেল যেটা ঘটে সেটা আপনাদেরকে সেই গল্পটা বলতে পারলে আমার থেকে সুখী কেউ হতো না। শুধু একটু ছুঁয়ে যাচ্ছি, মৃত্যু পথযাত্রী আজ আছে কাল নেই, সেই অবস্থায় তুলে নিয়ে গিয়েছিলেন তিনি কোথাও, এবং সেখানে শুধু জল খাইয়েছিলেন। আর গল্পটা কিছু বলবো না, ওইটুকু। তিনি এখন সতেজ, মানে সুস্থ, বলবান, আপনার থেকে বেশি সুস্থ, পরিবারের সাথে আছে, এইটা খুব মারাত্মক কথা। উনি যে কি পারে না কি পারেন না, ওনার সঙ্গে যারা মেশেননি বা ওনার কাছে যারা যাননি তারা বুঝতে পারে। আমি জানি, গল্পটা বলতে পারলে সুখী হতাম, কিন্তু পৃথিবীতে এমন অনেক গল্প রয়েছে, পৃথিবীতে এমন অনেক গল্প রয়েছে যে যে গল্পগুলো আলোচনা করা যায় না। উত্তম কুমার যেদিনকে মারা গিয়েছিলেন, এক্স্যাক্টলি কি গন্ডগোল হয়েছিল আমি সাংবাদিক হিসেবে জানি, কিন্তু আমি কোনোদিন বলবো না কি গন্ডগোলটা হয়েছিল। আপনাকে অনেক প্রণাম জানিয়ে শেষ। একদম এরকম প্রচুর গল্প আছে, তো অবশ্যই আগামী দিন কিছু কিছু আলোচনা হবে।